আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, বিভিন্ন পয়েন্টে আগুন নাশকতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের তৎপরতা আপনি দেখছেন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কী ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে, বিস্তারিত জানাবেন। সুরভি, আইনশৃঙ্খলা বাহিনী এখনও তারা সতর্ক অবস্থানে রয়েছেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে এবং এই মুহূর্তে যে এই এলাকাতে এখন আমি যেখানে রয়েছি এখানে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং যেহেতু এখানে এনসিপির কার্যালয়, এখানে এর আগেও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুষ্কৃতিকারী যারা ছিল তারা, সেজন্য কিন্তু এখানে একটু আলাদাভাবে এই জায়গাটা সিকিউরিটি মেনটেন করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই যে এখন দেখাতে চাই যে সিএনজি রিক্সা, অটোরিকশা, গাড়ি বা বাস যেগুলোই এখান থেকে যাচ্ছে সবগুলোই কিন্তু তারা এখান থেকে চেকপোস্টে চেক করা হচ্ছে এবং এই চেকপোস্টের মাধ্যমে এখানে যারা অতিরিক্ত ব্যাগ বা পিছনে গাড়ির পিছনে এবং গাড়ির ভিতরে সেগুলোও কিন্তু চেক করা হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে কিন্তু বেশ কয়েকটি ককটেল ফুটেছে এবং সেখানে পুলিশ সাথে সাথে যায় কিন্তু কাউকেই সেখানে পাওয়া যায়নি। তবে এখন এই মুহূর্তে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই বিভিন্ন জায়গায় তারা এই জায়গাগুলোতে তারা টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের গাফিলতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং কিছুক্ষণ আগে এখানে রমনা জোনের যিনি এডিসি তিনি এসেছিলেন, তিনি যেটি বলছেন যে এ ধরনের ঘটনা, এই ককটেল বিস্ফোরণ বা কোনো ধরনের নাশকতা যাতে কেউ না ঘটাতে পারে সেক্ষেত্রে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় সেনা যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু পুলিশ তাদের গাড়ি দিয়ে তারা টহল দিচ্ছেন এবং এখানে এখন চেক করা হচ্ছে কোনো ধরনের 13 তারিখকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন। সুরভি, এতক্ষণ জানছিলাম নাশকতার প্রেক্ষাপটে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার খবর। রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র প্রতিরোধে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক সহ মুক্তিকামী জনগণ ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ থেকে জাতিকে মুক্ত করেছে। রক্তের বিনিময়ে যখন ফ্যাসিবাদ কাঠামোর চিরস্থায়ী বিলুপ্তির দিকে যাচ্ছে, ঠিক তখনই গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। সম্মিলিত ছাত্র সংসদ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর পক্ষ থেকে দল মত নির্বিশেষে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে আগামী 14 নভেম্বর পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। জানানো হয়, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাল 4টি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হবে। 13 নভেম্বর দেশে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এছাড়া জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য গণভোটের দাবি জানায় সংগঠনটি। তারা স্পষ্ট জানিয়ে দেয়, ভারতের প্রণীত 1972 সালের সংবিধান দিয়ে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নেতারা অভিযোগ করেন, দেশের 3টি সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার কোনো ধরনের অপতৎপরতা ছাত্র জনতা মেনে নেবে না এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে। খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 12 নভেম্বর মানে আগামীকাল আমাদের 4টা
বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের নৈরাজ্য প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে, সে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে সেটি অবৈধ হবে বলে মনে করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানী পল্টন ময়দানে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে দেয়া বক্তব্যে তারা এসব কথা বলেন। আয়নাল আহমেদ ও ফরিদ আহমেদ ভুইয়ার ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮টি রাজনৈতিক দলের বিশাল সমাবেশে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর পল্টন ময়দান। পল্টন মোড় ছাড়াও চারপাশের সড়কে দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি দেখা যায়। সমাবেশ মঞ্চ থেকে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতারা। সমাবেশে ইসলামী দলগুলোর নেতারা বলেন, জুলাই সনদ উপেক্ষা করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে আবারও যুদ্ধ হবে। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে আগামী নির্বাচন অবৈধ হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হবে জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারিতে জামায়াতে ইসলামী নির্বাচন চায় উল্লেখ করে নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার কায়দারা চালাবেন না। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই বলে জানান জামায়াতের আমির। আইনি ভিত্তির জন্য প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। অবিলম্বে সনদ বাস্তবায়ন না হলে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলেও জানান জামায়াতের আমির। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনে একমত হওয়ার বাইরে গায়ের জোরে মানুষের উপর কিছু চাপিয়ে দিতে চাইলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের চাপিয়ে দেয়া কিছু মানতে বাধ্য নয় রাজনৈতিক দলগুলো। ঠাকুরগাঁও এবং ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁয় নিজের নির্বাচনী আসনের বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগের অংশ হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দিল্লিতে বসে দেশে অরাজকতা করছে শেখ হাসিনা। তারা দেশের সম্পদ নষ্ট করবে আর গিয়ে দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস করে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে একমত হওয়ার বাইরে কিছু মানবে না মানুষ। দীর্ঘ ৯ মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে,
সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের চড়ে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার সে মানুষটা গ্রহণ করবে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে করা সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে রাজনৈতিক দলের কেউ কেউ নতুন নতুন ইস্যু তৈরি করে অযৌক্তিক আন্দোলন করছে বলে উল্লেখ করেন বিএনপির নেতারা। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সরকার আলোচনার আহ্বান জানালে তাদের সুযোগ থাকতে পারে বলে মনে করে বিএনপি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়া হবে, এমন বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় দেয়া তার একটি বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তার ওই ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে তা তুলে নেয়ার কথা তিনি বলেছেন, কিন্তু দেশব্যাপী দলটির সব মামলা তুলে নেয়ার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ এখন দেশে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তার মতে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। অতীতে কারা জ্বালাও পোড়াও করেছিল এবং বর্তমানে কারা করছে এটা সুস্পষ্ট হয়ে গেছে গত 2 দিনের কার্যক্রমে। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো চাইলে তাদের সঙ্গে এনসিপি জোট করতে পারে। আগামী নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের 3য় সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ এখন বাংলাদেশ অপ্রাসঙ্গিক। এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে। 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের নেয়া পদক্ষেপ আগামী 3 থেকে 4 দিনের মধ্যে জানানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের নেয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে বলেও আশা তার। মঙ্গলবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জুলাই সনদ নিয়ে উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে এই সনদ বাস্তবায়ন করা হবে যাতে সব দলের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবের 70% ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যেন বর্তমান সরকারের করা সংস্কারগুলো ধরে রাখে, সেই অনুরোধ জানান আইন উপদেষ্টা। আমরা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন, এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি।
নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশন সচিব। এদিকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। দেশের ৩০০টি আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা করেছে সংক্ষুব্ধ রাজনৈতিক ব্যক্তিরা। বাগেরহাটের একটি আসন কমানো এবং গাজীপুরের একটি আসন বাড়ানো নিয়ে উচ্চ আদালতে মামলা করেন বাগেরহাটের বিএনপি ও জামায়াতের নেতারা। এ নিয়ে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে ইসিকে অবহিত করেন তারা। অবিলম্বে বাগেরহাটের 4টি আসন প্রতিষ্ঠিত করে গেজেট প্রকাশ এবং গাজীপুরের আসনটি বিলুপ্ত করে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশনা দিয়েছেন। বাগেরহাটবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অধিকার বঞ্চিত হয়েছে, যে কারণে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনার নেওয়ার সঙ্গে সঙ্গেই বাগেরহাটের আপামর জনতা রাস্তায় নেমে এসেছে, আন্দোলন করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার সচিব বলেন, এসব মামলা চূড়ান্ত নিষ্পত্তি হতে সময় লাগলে সময়মতো তফসিল ঘোষণা বিঘ্নিত হতে পারে। আমাদের চেষ্টাটা হচ্ছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। রাজনৈতিক দলগুলোর জন্য আচরণ বিধিমালার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন পোস্টার নিষিদ্ধ করা। নতুন বিধিমালার আলোকে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার, যেখানে সেখানে নির্বাচনে ফেস্টুন লিফলেট না সাঁটানোর বিষয়ে নির্দেশনা আছে। ভিন্ন দলের প্রধানের ছবি বা প্রতীক না ছাপানো, বিষোদ্গার ও অপপ্রচার বন্ধে আছে বিধিমালা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীর প্রচারণার ক্ষেত্রে ও এআই এর ব্যবহারে আছে বেশ কিছু সীমারেখা। সচিব বলেন, আগামী 13ই নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হবে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে না। আর এখানে আরেকটা নতুন সংযোজন হয়েছে যে প্রার্থী এবং রাজনৈতিক দলের আপনার একটা হলফনামা যে আচরণবিধি এবং প্রাসঙ্গিক আইন কানুন মেনে চলবো। আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি, এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর বিশেষ বিচারিক ক্ষমতা দিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে কাজ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। সুযোগ পেলেই বাংলাদেশের উপর ভারতীয় গণমাধ্যম দোষ চাপায় মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দিল্লিতে বোমা হামলার সাথে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অমূলক। রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু তো কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। জাতিসংঘে অ্যাপিল করেছে যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ এবং সেই বিচার নিয়ে তারা জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, জাতিসংঘ যদি আমাকে কিছু বলে তখন উইল টেক কেয়ার অফ ইট। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকতে হবে। খুলনার জাহানাবাদ সেনানিবাস AST সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরের 44তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি একথা বলেন। আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি বিজয়ী হবে বলে মন্তব্য করেন কুয়েত বিএনপির নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করে তারা। বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি সোয়েব আহমেদ। সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন। যৌথ সঞ্চালনা করেন আখতারুজ্জামান শামস, জাফর ইকবাল পলাশ ও কোরবান আলী। বিশেষ অতিথি ছিলেন এম ওয়ালিউল্লাহ অলি, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী সহ অন্যরা। রিয়াদে পাবনা প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সভা ও নতুন কমিটির অভিষেক হয়েছে।
এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদের হারায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদে পাবনা প্রবাসী কল্যাণ সমিতির আহ্বায়ক বাদল বিশ্বাস। সংগঠনটির সদস্য সচিব সজীব হোসেন মৃধার সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাসেল সর্দারকে সভাপতি এবং মোহাম্মদ নাজমুল ইসলাম সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সহসভাপতি এনামুল হক উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল আলম শিহাব সহ আগামী 2 বছরের জন্য 31 সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।